15ই এপ্রিলের পরে মমতার সরকার চলে যাবে। তো অন্য কেউ বললে মানে এটা তো কাউন্সিলর বা কোনো মণ্ডলের নেতা নয়। বিজেপির একদম সর্বোচ্চ স্তরের মানে নরেন্দ্র মোদীর পরে যার কথা আমরা প্রথমেই ভাবি তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো এই অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা তো গুজরাট থেকে একদম সেই জুটি এখনো একদম যুগলবন্দি চলছে। গোটা দেশ তারা শাসন করছেন। ফলে অমিত শাহ যখন বলেছেন তখন অবশ্যই এটা ভাববার ব্যাপার আছে। এখানে 2014 সালের পর থেকে যত প্রেস কনফারেন্সে আমরা গেছি এই কথাটাই শুনেছি যে দিদি মোদি সেটিং, এবং এই ন্যারেটিভটাকে বামপন্থীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং তৃণমূলেরও একটা বড় অংশ তারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আজকে অমিত শাহ সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের পক্ষে যারা আছে তারা হচ্ছে তৃণমূল, আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যারা আছে তারা হচ্ছে বিজেপি। তো কোনো বিজেপির কোনো কার্যকর্তা, কোনো কর্মী, কোনো সমর্থক কখনোই কোনো অনুপ্রবেশকারীকে সমর্থন করতে পারেন না। তার কারণ একটা কথা জানো তো পৌলমী, যে এটা দেশটা হচ্ছে রঘুবরের দেশ, এটা বাবরের দেশ না। কেন এই কথাটা বললাম, আজকে অমিত শাহ একদম বলেছেন, উচ্চারণ করেছেন যে মোগল সাম্রাজ্য চলতে পারে না। ম্যাজিক ফিগার হচ্ছে 149, আর আজকে অমিত শাহ বলেছেন যে 2/3 আসন নিয়ে বিজেপি এখানে সরকার তৈরি করবে। 2/3 মানে 294টার মধ্যে 196টা আসন পাবেন। এইভাবে এত পরিষ্কার করে বলে দেওয়া অমিত শাহ কিন্তু সাম্প্রতিককালে বিহারে যে নির্বাচন হয়ে গিয়েছে তিনি যে যা বলেছিলেন প্রায় কাছাকাছি মিলিয়ে দিয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি হিসাব কষেছেন, ইন্টারনাল রিপোর্ট নিয়েছেন রাজ্য নেতাদের কাছ থেকে, এজেন্সির কাছ থেকে। ফলে অমিত শাহকে এত সহজে উড়িয়ে দেওয়া আমাদের পক্ষে ঠিক হবে না। ক্যাম্পেন কলিং এর দর্শকদের জন্য আমি বলতে চাইছি যে আমরা একদম নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়েছি যে 2026-এ অনিবার্যভাবে উনি চলে যাচ্ছেন। না, নর্মালি দেখো, 21 সালে যদি ভোট দেখো, 24 সালের ভোট দেখো, বা 2019-এর লোকসভা ভোট দেখো, ভোট মোটামুটি বেশ 7টা-8টা ফেজে হয়েছে, এবং এপ্রিল মে মাস জুড়ে ভোট হয়েছে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত ভোট হয়েছে। তো যখন আজকে আমরা ছিলাম, অমিত শাহ বা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যখন একটা সল্টলেকের হোটেলে তার 20 তলায় তিনি একটা সাংবাদিক বৈঠক করেছেন, এবং সেখানে তিনি বললেন যে 15ই এপ্রিলের পরে মমতার সরকার চলে যাবে। তো অন্য কেউ বললে মানে এটা তো কাউন্সিলর বা কোনো মণ্ডলের নেতা নয়। বিজেপির একদম সর্বোচ্চ স্তরের মানে নরেন্দ্র মোদীর পরে যার কথা আমরা প্রথমেই ভাবি তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো এই অমিত শাহ, নরেন্দ্র মোদী এরা তো গুজরাট থেকে একদম সেই জুটি এখনো একদম যুগলবন্দি চলছে। গোটা দেশ তারা শাসন করছেন। ফলে অমিত শাহ যখন বলেছেন তখন অবশ্যই এটা ভাববার ব্যাপার আছে যে 15ই এপ্রিলের মধ্যে যদি ভোট শেষ করতে হয়, রেজাল্ট বের করে ফেলতে হয়, তাহলে ভোট এগিয়ে আসবে, এবং সম্ভবত সেটা হতেও চলেছে। অন্তত অমিত শাহের কথাকে যদি আমরা গুরুত্ব দিয়ে দেখি তাহলে এটা বলাই যায় যে ভোট এগিয়ে আসবে, এবং 14ই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে, এবং তারপরে হয়তো 2 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে, অর্থাৎ মার্চের শুরুতে ভোট ঘোষণা হবে, এবং ভোট এগিয়ে এলে 15ই এপ্রিলের মধ্যে যদি সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলতে পারে দেশের নির্বাচন কমিশন, তাহলে মিটে গেল। তাহলে নিশ্চয়ই অমিত শাহের কথাই সত্যি হবে আর কি। আমি এক্ষেত্রে আপনার কাছে, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, একদম বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করেন রাজনীতির পুঙ্খানুপুঙ্খ। আমি আপনার কাছে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিটিং চিফ মিনিস্টার, 15 বছর ধরে সিটিং চিফ মিনিস্টার, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত আত্মবিশ্বাসের উৎস কোথায় পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী? তৃণমূল কি তাহলে ভেতর থেকেই ভেঙে পড়ছে? বিজেপির এই দাবি কি বাস্তবাদেও নাকি শুধুই নির্বাচনী প্রচার? না, এটা হচ্ছে অমিত শাহের ক্ষেত্রে ধরা হয়, তাকে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য বলা হয়। তো তার 4টে নীতি, মানে চাণক্য যেমন করে আহ, মৌর্য সাম্রাজ্য স্থাপনা করার আগে যেটা করিয়ে নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যকে দিয়ে, যে সাম দাম দণ্ডভেদ, যেটা চাণক্যের অর্থশাস্ত্রে আমরা পড়েছি, আমরা সবাই জানি। তো এই যে আধুনিক যুগের চাণক্য অমিত শাহ, তিনিও সাম দাম দণ্ডভেদ 3টে প্রয়োগ করে থাকেন বলে এটা শোনা যায়, এবং পশ্চিমবঙ্গ দখলের আগে সাম দাম দণ্ডভেদ 4টেই যে তিনি প্রয়োগ করবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা তুমি বললে যে এত আত্মবিশ্বাস কোত্থেকে আসছে, সম্ভবত 2021 বা 2024-এ এই 4টে সাম দাম দণ্ডভেদ প্রয়োগ করা হয়নি, 4টেই প্রয়োগ করতে চলেছে। এরপরে আরো বেশ কিছু খালি চোখে যেগুলো দেখা যাচ্ছে, এসআইআর এ যেভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ হয়ে যাওয়া, মানে ভুয়ো ভোটার, যারা অনুপ্রবেশকারী, যারা স্থানান্তরিত ভোটার, যারা মৃত ভোটার, সেই সব যে তালিকাগুলো, এই যে ভূতেরা ভোট দিত তৃণমূলকে, এবং সেই ভূতেরা আর ভোট দিতে পারবে না, এটা একটা বাড়তি উৎসাহের কারণ বলে আমাদের মনে হচ্ছে। এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেই যদিও এ ব্যাপারে আমরা আরো নিশ্চিতভাবে বলতে পারবো যে মোট কত ভোটার বাদ গেল কোন কোন বিধানসভা থেকে। ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা বিধানসভা থেকে গড়ে 10-15 হাজার করে নাম বাদ চলে গেছে, এবং এই হিসেব যদি মিলিয়ে দেখা হয় 2021 বা 2024 সালের লোকসভা
ভোটের নিরিখে, তাহলে আমরা দেখব যে অন্তত সংখ্যাগরিষ্ঠতার জায়গায় বিজেপি পৌঁছে যাচ্ছে। ম্যাজিক ফিগার হচ্ছে 149, আর আজকে অমিত শাহ বলেছেন যে 2/3 আসন নিয়ে বিজেপি এখানে সরকার তৈরি করবে। 2/3 মানে 294টার মধ্যে 196টা আসন পাবেন। এইভাবে এত পরিষ্কার করে বলে দেওয়া, অমিত শাহ কিন্তু সাম্প্রতিককালে বিহারে যে নির্বাচন হয়ে গিয়েছে তিনি যে যা বলেছিলেন প্রায় কাছাকাছি মিলিয়ে দিয়েছেন। ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নিশ্চয়ই তিনি হিসাব কষেছেন, ইন্টারনাল রিপোর্ট নিয়েছেন রাজ্য নেতাদের কাছ থেকে, এজেন্সির কাছ থেকে। ফলে অমিত শাহকে এত সহজে উড়িয়ে দেওয়া আমাদের পক্ষে ঠিক হবে না। আপনি যখন ঠিক এই যুক্তি দিচ্ছেন, আমি আপনার কাছে বলব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঁকুড়ার জনসভা থেকে একদম ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন যে বিজেপিকে রাজনৈতিক হ্যাংলা বলে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করলেন। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই রাজনৈতিক হ্যাংলার দল আগেরবার এসে বলেছিল ইসবার 200 পার, হয়ে গিয়েছে পগার পার। কি বলবেন? না দেখো পৌলমী, তুমি জানো, আমরা সবাই পশ্চিমবঙ্গ, গোটা ভারতের মানুষ জানি 1998 সালে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা। তো 1998 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন সেসব ছবি আমরা সবাই দেখেছি, সবার মনের মধ্যে আছে। চোখ বন্ধ করলেই দেখতে পাই ধর্মতলায় গাছের তিনি চারা গাছের পুঁতছেন, ধানের চারা পুঁতছেন, কখনো তিনি ব্রিগেডে মৃত্যু ঘণ্টা বাজাচ্ছেন, কখনো গলায় দড়িতে দিয়ে ফাঁসি নেওয়ার মতো প্রতীকীভাবে তিনি বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা যে কতবার বাজিয়েছেন তার ঠিক নেই। ফলে 1998 সাল থেকে তাহলে 2011 সাল পর্যন্ত তার সময় লাগলো কেন? আর এইসব যে শব্দগুলো উনি বলছেন যে হ্যাংলামি, ধরা যাক আমার খিদে পেয়েছে, আমি খাবো, আমি আমার আমার ঠান্ডা এখন লাগছে, আমি একটা জ্যাকেট গায়ে দিয়ে বসে আছি, এটা তো হ্যাংলামি হতে পারে না। তো যে কোনো রাজনৈতিক দল চাইবে যে যে কোনো রাজ্যে তারা সেখানে ক্ষমতায় অধিষ্ঠিত হবে, যে কোনো দল চাইবে তারা ন্যাশনালি তারা গোটা দেশ শাসন করবে। ভারতীয় জনতা পার্টি চাইবে তারা গোটা দেশ শাসন করবে, পাশাপাশি অন্যান্য যে অঙ্গ রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোতে তারা ক্ষমতায় আসবে। এটা দেশের স্বার্থে আসবে, অনুপ্রবেশকে রোখার জন্য আসবে, এবং অবশ্যই কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, একাধিক যে ইস্যু রয়েছে। শুধুমাত্র যে তৃণমূলের তারা দুর্বৃত্তায়ন বা তাদের যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলছেন তাই নয়, তারা একটা অন্য বিকল্প সন্ধানও দিচ্ছেন, বিকল্প স্বপ্নও দেখাতে শুরু করেছেন। ফলে মমতা ব্যানার্জির কথা রাজনৈতিক কথা, এটার উত্তর খুব একটা সিরিয়াসলি দেওয়া উচিত বলে আমার মনে হয় না। আহ, তিনি যা বলছেন ভুলভাল বলছেন, এরপরে আরো যত ভোট এগিয়ে আসবে আরো তিনি ভুলভাল শব্দ প্রয়োগ করতে থাকবেন। না, আমি এক্ষেত্রে আরেকটা বিষয় বলব। আজকে এই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সাংবাদিক বৈঠক করলেন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উদ্রেক হয়। আমি বলব সেই প্রশ্নটা ছিল যে সাংবাদিক জিজ্ঞাসা করলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বামেরা অভিযোগ করছে তৃণমূল এবং বিজেপির যে সেটিং রয়েছে সেই প্রসঙ্গে জবাবে অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আমি কোট আনকোট বলব, তিনি বলছেন যে মোদিজি এখানে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখানে কয়েকদিন আগেই সভা করতে এসে বিরোধিতার মুখে পড়েছিলেন। মমতাজি যদি চান বিভ্রান্ত করতে তো করুন। ভারতীয় জনতা পার্টির কোনো নেতা অনুপ্রবেশকারীদের আশ্রয়দাতাদের সঙ্গে নেই। এটা বিজেপির সিদ্ধান্ত। ২০২৬ সালে তৃণমূল সরকারকে উপড়ে ফেলবো। দেখুন এই রকমের নীতিতেই চলেছিল বামেরা, কিন্তু সরকার বদলে গিয়েছে। কি বলবেন এই? এটা হচ্ছে ও, মানে কলকাতায় একটা মুজফফর আহমেদ ভবন বলে একটা অফিস আছে, এটা হচ্ছে সিপিআইএম এর রাজ্য সদর দপ্তর। এখানে 2014 সালের পর থেকে যতবার যত প্রেস কনফারেন্সে আমরা গেছি এই কথাটাই শুনেছি যে দিদি মোদি সেটিং। এবং এই ন্যারেটিভটাকে বামপন্থীরা তো বটেই, তার সঙ্গে সঙ্গে কংগ্রেস এবং তৃণমূলেরও একটা বড় অংশ তারা এটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যে সেটিং আছে, সেটিং আছে, কেউ কিছু করতে পারবে না। তো এটা একটা ন্যারেটিভ, এটা একটা প্রোপাগ্যান্ডা, আর কিচ্ছু না। আজকে অমিত শাহ সেটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে অনুপ্রবেশকারীদের পক্ষে যারা আছে তারা হচ্ছে তৃণমূল, আর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যারা আছে তারা হচ্ছে বিজেপি। তো কোনো বিজেপির কোনো কার্যকর্তা, কোনো কর্মী, কোনো সমর্থক কখনোই কোনো অনুপ্রবেশকারীকে সমর্থন করতে পারেন না। তার কারণ একটা কথা জানো তো পৌলমী, যে এটা দেশটা হচ্ছে রঘুবরের দেশ, এটা বাবরের দেশ না। কেন এই কথাটা বললাম, আজকে অমিত শাহ একদম বলেছেন, উচ্চারণ করেছেন যে মোগল সাম্রাজ্য চলতে পারে না। মোগল কারা? মোগলরা হচ্ছেন বহিরাগত, মোগলরা হচ্ছেন অনুপ্রবেশকারী। তারা ভারতবর্ষে এসে বছরের পর বছর তারা শাসন করেছে, তারা সংখ্যালঘু হয়েও তারা কিন্তু সংখ্যাগুরুদের উপরে উৎপীড়ন করেছে। এই ধর্মীয় উৎপীড়ন এই মুহূর্তে বাংলাদেশে যে ছবি দেখা যাচ্ছে, পাকিস্তানে যে ছবি দেখা যায়, আফগানিস্তানে যে ছবি দেখা যায়, সেই ছবি ভারতের কোনো মানুষ, পশ্চিমবঙ্গের কোনো মানুষ তারা চাইতে পারেন না। অর্থাৎ কোনো অনুপ্রবেশকারী ঢুকে এখানে সংখ্যাগুরু হয়ে তারা শাসন করুক গোটা দেশকে, এটা আমরা শুধু নয়, ভারতের কোনো কোনো মানুষ তারা চাইতে পারেন না।
এই কারণেই কিন্তু তিনি বলেছেন যে সেটিং ফেটিং ওইসব কোনো ব্যাপার নেই, অনুপ্রবেশকারীদের পক্ষে আছেন নাকি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আছেন, এটাই বড় কথা। আমি এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো দীপঙ্কর দা, আপনি একটু আগে বললেন যে এবছর এই যে আসন্ন নির্বাচন রয়েছে সেই নির্বাচনের বেশ কয়েকটা ফ্যাক্টরের মধ্যে নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান এই ফ্যাক্টরগুলো যেরকম একদম বহুল গ্রহণযোগ্য একটি বিষয়। একই সাথে এই দুর্নীতি ছাড়াও এগুলো আমি এই দুর্নীতির প্রসঙ্গটা কথা বলব যে দীপঙ্কর দা, পশ্চিমবঙ্গের এই দুর্নীতি কি কোথাও গিয়ে রাজ্য সরকার এবং দুর্নীতি কি এতটাই সমার্থক হয়ে গেল যে মানুষের কাছে এগুলো বড্ড বেশি মানে মানে খুব সহজে গলাধঃকরণ করার মতো ফ্যাক্টর হয়ে গেল একদিকে। আর আরেকদিকে আপনি বলছেন যে এই যে পূর্বের যে মোঘল জমানার যে ইতিহাস, বামেরা বলছে যে এই ইতিহাসকে হাতিয়ার করে আর কতদিন বিজেপি? কি বলবেন এক্ষেত্রে? না, 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 এটা তো সবসময় প্রাসঙ্গিক। মানে ইতিহাসকে আমরা ভুলে গিয়ে তো ভবিষ্যৎ তৈরি করতে পারবো না। একসময় মোগলরা এসেছে, তারপরে শক, হুন, তারপরে ব্রিটিশরা এসছে। তো এই অনুপ্রবেশকারী সবাই কিন্তু অনুপ্রবেশকারী। আমরা ভারতবাসী ভারতেই আছি, ভারতেই থাকবো। আমাদের পূর্বপুরুষরাও ছিলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও থাকবে। কিন্তু তাই বলে কোনো অনুপ্রবেশকারী ঢুকবে, এই দেশে ঢুকে এদেশের হাওয়া বাতাস তারা গ্রহণ করবে, এখনকার আধুনিক সময়ে তারা রেশন নেবে, এখানকার শিক্ষা স্বাস্থ্য গ্রহণ করবে, তারপরে আমাদের মাথার ওপরে পা তুলে ড্যাং ড্যাং করে নাচবে, সেটা কেউ কখনো আমরা সহ্য করতে পারবো না। এটা অত্যন্ত যথার্থ। এবং তুমি যেটা বলছিলে যে অনুপ্রবেশকারীদের পাশাপাশি এই যে নারীর ক্ষমতায়ন বা বিকল্প নীতির যে দিশা দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি বা অমিত শাহ আজকে যেটা দেখালেন, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে দুর্নীতি শুধুমাত্র ইস্যু হতে পারে না, দুর্নীতি সত্যিই কিছুটা আমাদের গা সওয়া হয়ে যায়। মানে আমরা যখন দোকানে যাই, তাড়াহুড়োয় যদি কেউ আটানা 1 টাকা 2 টাকা বেশি চায়, তখন আমরা 2 টাকা দিয়ে বেশি কিনে নিই। এই তো মেশিকান্ডে গিয়ে জলের দাম 20 টাকার বোতল 200 টাকা, সেখানে তেষ্টা পেয়েছে, অনেকে খেয়েওছেন। তো ফলে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেটা যুবভারতী ক্রীড়াঙ্গন হোক, অথবা পাড়ার মুদি দোকান হোক, অথবা টেটে যে ফেল করেছে তার চাকরি পাওয়া হোক, এসএসসিতে যে কেলেঙ্কারি হোক, সমস্ত জায়গায় একটা দুর্নীতি বাসা বেঁধেছে এবং এটা সমার্থক হয়ে গেছে। এটা সত্যি তৃণমূল সরকার আর দুর্নীতি সমার্থক। শুধুমাত্র এই ইস্যুতে কিন্তু কোনো রাজনৈতিক দল ভোটে কতটা জিততে পারবে সেটা নিয়ে আমার অন্তত প্রবল সন্দেহ রয়েছে, এবং সেইটা নিরসন হয়ে গিয়েছে যে ভারতীয় জনতা পার্টির তরফে অন্তত শুধুমাত্র যে অ্যাটাকিং খেলা হবে তাই নয়, তারা কিছুটা ডিফেন্সিভও খেলবে। মানে তারা ক্ষমতায় এলে তারা কি কি করবে সেই দিশাটা কিন্তু এই 2025-এর একদম শেষ লগ্নে এসে 2026-এ ভোটের ঠিক 1-2 মাস আগে, যদি ফেব্রুয়ারি মাসে ভোট ঘোষণা হয়ে যায় তাহলে ঠিক 2 মাস আগে ঘোষণা হয়ে গেল। এবং এটা কিছুটা যেন নির্বাচনী ইস্তাহারের মতো আমার কাছে মনে হয়েছে যে আমরা ক্ষমতায় এলে কি কি করব। আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করব, অনুপ্রবেশের বিরুদ্ধে যুদ্ধ করব, এর পাশাপাশি আমরা বিকল্প দিশা দেখাবো। এই দিশার মধ্যে রয়েছে কর্মসংস্থান, এই দিশার মধ্যে নারীর ক্ষমতায়ন, এই দিশার মধ্যে রয়েছে গরিব মানুষের পাশে দাঁড়ানো। তার কারণ দেখা গেছে যে গত 14 সাড়ে 14 বছরে গরিব মানুষ আরো গরিবির দিকে চলে গেছেন, ধনী ক্রমশ আরো ধনী হয়েছে। ফলে এই যে বৈষম্য, এই বৈষম্যটাকে কমিয়ে যাতে সাধারণ মানুষের হাতে পয়সা তুলে দেওয়া যায়, কিভাবে তুলে দেওয়া যাবে? পরিযায়ী শ্রমিককে ঠেকাতে হবে। এ রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক তারা তামিলনাড়ু, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিভিন্ন জায়গায়, এমনকি বিহার উড়িষ্যাতেও কাজ করতে চলে যাচ্ছে। তার কারণ তাদের হাতে কাজ নেই, তাদের পেটে ভাত নেই, মাথার উপরে ছাদ নেই। এইগুলো নিশ্চিত করতে চাইছেন অমিত শাহের মন্ত্রক, অমিত শাহ এবং তার ভারতীয় জনতা পার্টি। আমি এক্ষেত্রে আপনার কাছে একটা কথা বলব যে আপনি বললেন ইস্তেহারের মতো লাগলো। তাহলে আমি বলব কি নির্বাচনের আগেই বেশ খানিকটা প্রাক্কালেই কোথাও গিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলায় আসা এবং তাদের বিজেপির যে এই আসন্ন নির্বাচনের ম্যানিফেস্টোটা কি হতে চলেছে সেটা আরো কোথাও গিয়ে পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেলেন। একদমই, একদমই। অমিত শাহ 3 দিনের সফরে এসছেন। তুমি এটা খুব ভালো করে বুঝে নাও। কোনো জনসভা হচ্ছে না। অমিত শাহ এসছেন 29 তারিখে কলকাতা বিমানবন্দরে নামার পরে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে তিনি চলে গেলেন বিজেপির হেডকোয়ার্টারে। সেখানে 2 দফায় বৈঠক হলো। প্রথম দফায় 26 জন, দ্বিতীয় দফায় 10 জন। তার পরের দিন সকালে তিনি সাংবাদিক বৈঠক করলেন। তারপরে 20 তলায় এটা হলো, একদম গ্রাউন্ড ফ্লোরে এসে কোর কমিটির বৈঠক হলো। এবং আগামীকালকে অর্থাৎ বছরের শেষ দিনে 31 তারিখে কলকাতার 144টা ওয়ার্ডের প্রতিনিধি থাকবেন, প্রত্যেক বিধায়ক থাকবেন, প্রত্যেক সাংসদ থাকবেন। এটা হবে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। এছাড়া আরো একটা সভা হবে ঠনঠনিয়া কালীবাড়িতে, পুজো দেবেন, তারপরে তিনি দিল্লি ফিরে যাবেন। এটাতে পুরোটাই কিন্তু বুঝিয়ে দিয়ে যাচ্ছেন 2026 সালের ভোটে তোমরা কোন কোন ইস্যুকে সামনে রাখবে, কোন কোন কথা বেশি করে বলবে এবং কি দিশা হবে। এর পাশাপাশি যেটা ক্যাম্পেইন কলিং এর দর্শকদের জন্য আমি বলতে চাইছি যে আমরা একদম নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়েছি যে টিকিট দেওয়া নিয়েও কিন্তু একটা আলোচনা হয়ে গিয়েছে। টিকিট কারা কারা পাবেন, কারা কারা পাবেন না। দুর্নীতি থাকলে,
কোনো বিতর্ক থাকলে তাদেরকে টিকিট দেওয়া হবে না। তৃণমূল থেকে যে বানের জলের মতো 2021-এ বেশ কিছু ছাঁট চলে এসেছিল, তারা আবার চলে গেছে, দেওয়ালের ওপারে চলে গেছে। যেই ক্ষমতায় আসবে না বা এটা জানতে পেরে, সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, আর ওই তারকা মানে একটু মুখে পালিশ করে টেলিভিশনে মুখ দেখায় যারা, তারাও যাতে খুব বেশি পাত্তা না পায়, এই বিষয়গুলোও কিন্তু নিশ্চিত করা হয়েছে। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, যে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সোনার বাংলা করার কথা, গড়ার কথা, যেই যে মানে বারংবার বিজেপি নেতারা বলেন, তারা বলছেন নির্বাচনের আগেই কেন? বারংবার বাঁকুড়া সভা থেকে তিনি বলছেন ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে, সোনার বাংলা নয় ধ্বংসের বাংলা গড়বে তোমরা। মুখ্যমন্ত্রী আরো দাবি করছেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোর পরিস্থিতি ভালো নয়, এবং একই সাথে তিনি বলছেন যে রীতিমতো কান কাটা বলে বিজেপিকে। না, এটা এটা মমতা ব্যানার্জির একটা নতুন ন্যারেটিভ। অ্যাকচুয়ালি ওনার বয়স হয়েছে, ওনার যে ভোট কুশলী সংস্থা আইপ্যাক যা যা শিখিয়ে দেয় তাই তাই বলেন। তো মমতা ব্যানার্জি যেসব কথাগুলো বলেন, বাংলা বাঙালি ব্যর্থ হয়ে গেল, ওয়াকফ হতে দেব না ব্যর্থ হয়ে গেল, সিএএ হতে দেব না ব্যর্থ হয়ে গেল, এর পাশাপাশি সবচেয়ে শেষবার বলেছিলেন এসআইআর হতে দেব না, তো এসআইআর তো হয়ে গেল। তো এরপরে মমতা ব্যানার্জি তো এগুলো বলবেনই। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিক, প্রায় 5 দশকের অভিজ্ঞতা। তো তাকে এমন কিছু বলতে হবে যাতে করে সাধারণ গ্রামের মানুষ, শহুরে মানুষ, সমস্ত জায়গায় যাতে করে কেউ অন্তত তার কথা শোনেন। তো এই যে ভোট এলে বলেন কেন, এটা এটা কোনো কথার কথা না। মানে খিদে পেলে খাবো কেন, এটা কোনো কথা হলো? খিদে পেলে তো খাবোই, ভোট এলে তো আমি বলবোই। ফলে এই কথাটা বিরাট কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। মমতা ব্যানার্জি দেখবে আরো নতুন নতুন সমস্ত শব্দবন্ধ তৈরি করবেন, তিনি করবেন, অথবা তার ভোট কুশলী সংস্থা। আমি বলব মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলছেন যে অনেকে বলেন যে আমি তুষ্টিকরণ করি, কিন্তু আমি তুষ্টিকরণ করি না, আমি সঠিক তথ্যে সেকুলার, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ে আমি বিশ্বাসী, আমরা রামকৃষ্ণ স্বামীজির মাটির মানুষ। এর উত্তর তো আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আর আপনার যে নতুন দল হলো জেইউপি, হুমায়ুন কবির, তারা খুব ভালো উত্তর দিয়ে দিচ্ছেন। কারণ হচ্ছে, আমরা যারা সনাতন হিন্দু, আমরা কিন্তু চাই না যে কোনো সরকার আমাদের দেবালয় তৈরি করে দিক, কোনো সরকার আমাদের জন্য পুষ্পাঞ্জলি করার ব্যবস্থা করে দিক। ঠিক উল্টোটাই করে সরকার। সরস্বতী পুজো করতে হলে কলেজের কোনো কলেজের ছাত্রছাত্রীদেরকে কোর্টে যেতে হয়। কিন্তু মমতা ব্যানার্জি দেখছেন যে হুমায়ুন কবির এবং আইএসএফ মিম সহ একটা অংশ এমনভাবে তারা সাড়া ফেলেছেন, ফলে সংখ্যালঘু মুসলিমদের একটা অংশ তাদের দিকে ধেয়ে যাচ্ছেন, একদম হ্যামলিনের বাঁশিওয়ালার মতো। এই কারণে মমতা ব্যানার্জি চাইছেন যে হিন্দুদেরকে এবার তুষ্ট করতে হবে, মহাকালের মন্দির করতে হবে, দুর্গা মন্দির করতে হবে, জগন্নাথের মন্দির করতে হবে। তো এই যে বিভাজনের যে রাজনীতি, এটা মমতা ব্যানার্জিই করছেন। এবং দেখবে, ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, কেউ ওকে তো বলেইনি যে আপনি বিভাজনের রাজনীতি করছেন। উনি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছেন, আমি ধর্ম নিরপেক্ষ, আমি সেকুলার। কেউ বলে মানে, আমি আমি বলবো যে এখন ঠান্ডা, এ ঠান্ডা তো পড়েছে সবাই জানে। যে কোনো রাজনীতিককে, যে কোনো মুখ্যমন্ত্রীকে তো সেকুলার হতেই হবে, ধর্মনিরপেক্ষ হতেই হবে। সেটা তাকে আলাদা করে বিজ্ঞাপন দেখানোর তো কোনো দরকার নেই। আমি তো এইভাবে বলবো না যে এখন রোদ উঠেছে, সবাই জানে রোদ উঠেছে, এখন ঠান্ডা পড়েছে, এটা বলার অপেক্ষাই রাখে না। অর্থাৎ কোনো কিছু ঢাকার চেষ্টা তিনি করছেন না তো? এটা কিন্তু খুব বড় প্রশ্ন। মমতা ব্যানার্জি কিছু ঢাকার চেষ্টা করছেন। নির্বাচন যে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে তিনি বলছেন, ভ্যানিশ কুমার বলছেন বিজেপির সাথে একসাথে মিলে তারা সেটিং করে এসআইআর চালাচ্ছে। না, না, সেটা আসলে ব্যাপারটা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের আগে একটা শব্দ বন্ধ আছে, সর্বভারতীয়। তো বিষয়টা হচ্ছে ওই একটা বলে না যে মানে মানে এটা শুনতে হয়তো তোমার খারাপ লাগতে পারে, অন্তর্বাসের আবার বুক পকেট। তো এটা হয় না, মানে কাঁঠালের যেমন আমসত্ত্ব হয় না, তেমনি ভাবে একটা আঞ্চলিক দল একটা রাজ্যে ক্ষমতায় রয়েছে, তারা সর্বভারতীয় কি করে হবে? তো এই যে বিভিন্ন রকমের শব্দের জাগলারি, এই ধরনের বিভিন্ন রকমের মিথ্যাচার, অসত্য ভাষণ, এটা মমতা ব্যানার্জি এবং তার দলের থেকে আর নতুন করে শেখার কিছু নেই। মানে তারা যে যা বলেন, তার মধ্যে কোথাও একটা অসত্য কথা থাকে, কোথাও একটা এই ধরনের মিথ্যাচার থাকে। তো তিনি যেটা বলে আসছেন যে নির্বাচন কমিশন, দেখো নির্বাচন কমিশন হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, এটা একদম সংবিধান স্বীকৃত সংস্থা। তিনি কোন সাহসে বলেন, এবং তারপরে যে কি হতে পারে না হতে পারে, সাধারণ মানুষকে কি ভাবেন, তিনি কি চতুষ্পদ ভাবেন, নাকি দ্বিপদ ভাবেন, না ত্রিপদ ভাবেন, সেটা আমরা জানি না। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে, প্রত্যেকটা নাগরিক অন্তত তার বাড়ির যে ছেলেটি বা মেয়েটি, তারা গ্র্যাজুয়েশনের পরে বা মাস্টার ডিগ্রি করার পরে, অর্থাৎ মানে পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি করার পরেও তারা ডোমের চাকরিও পাচ্ছেন না। ফলে প্রত্যেকটা পরিবারের কোনো না কোনো সদস্য আছেন
তারা তাদের বাড়ির লোককে ঠিকঠাক করে বুঝিয়ে দেবেন। ফলে মমতা ব্যানার্জি কি বলছেন না বলছেন সেটা আর গোপন নেই। আর তার কথাটা কতটা অসত্য, কতটা মিথ্যা সেটা সবাই জেনে গেছে। দর্শকরা আপনারাই বিচার করবেন যে তিনি কি ঠিক বলছেন না ভুল বলছেন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার শেষ একটাই প্রশ্ন। দুটো দিক রয়েছে কোশ্চেনটা। আমি বলব একদিকে 52 কুইন্টাল চাল কিনে মাননীয়া রেশন বন্টন করছেন পশ্চিমবঙ্গে ১ কুইন্টাল ইকুয়ালস টু ১০০ কেজি। অর্থাৎ রাজ্যের ৯ থেকে ১০ কোটি মানুষকে ৫,২০০ কেজি চাল বিতরণ করছেন। কি বলবেন? আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে। একদম স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছেন। অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি না জেনে শুনে মিথ্যে কথাগুলো বলেন। মানে এত ভুল বলেন, প্রত্যেকটা ভাষণে ভুল বলেন। তুমি ভালো করে জানো যে ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে চলে। ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে এই যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো হচ্ছে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে। এই যে রেশনের চাল আসে এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠায়। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে একদম প্রি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়। ফলে রাজ্য সরকার কি মনে করে পৃথিবীতে আলাদা একটা নতুন দেশ? তা তো না। এটা আসলে সামনে বসে থাকা লোকগুলোকে উনি গরু ছাগল বলে মনে করেন এবং তিনি মনে করেন যে আমি যা বলবো সবাই সেটা বিশ্বাস করবে। ওনার এই যে ভুলভাল কথা সেটা একটা সময় এমন হাস্যকর জায়গায় যাবে, জোর করে তো নিয়ে যেতে হয়। বহুদিন হলো, বহু বছর হলো। জোর করে যারা ওই বিভিন্ন সুবিধা প্রাপক তাদেরকে গাড়ি দিয়ে, খাবার দিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, চমকে ধমকে তাদেরকে নিয়ে যেতে হয়। অনেকে যান একটা কৌতূহলে। কারণ মমতা ব্যানার্জি আসছেন কখনো হেলিকপ্টারে, কখনো গাড়িতে হাত নাড়তে, নাড়তে একসঙ্গে ৩০-৪০ টা গাড়ি যায়। সেটা একটা দেখার মতো, হাতে স্মার্টফোন থাকলে রিলস করা যায়। তো এইসব কারণে লোকেরা যায়। উনি যেটা বলছেন জেনে শুনে বলছেন। ভুলভাল এই যে ৫২ কুইন্টাল মানে তুমি যে বললে যে ১ কুইন্টাল মানে ১০০ কিলো, ৫২ কুইন্টাল মানে ৫২০০ কিলো। ৫২০০ কিলোতে ১০ কোটি লোকের হয়ে যায় নাকি? সেটা হয় না। মমতা ব্যানার্জিও জানেন, যারা শুনছে তারাও জানেন। এটা ভালো মিম হতে পারে। এটা বাংলাদেশে খুব ভালো চলে। মমতা ব্যানার্জির মিম আমার খুব বন্ধু-বান্ধবরা আছে। সবাই আপনারাও দেখতে পাবেন YouTube এ, Facebook এ বা Instagram এ। সেখানে হচ্ছে প্রচুর মিম মানে মমতা ব্যানার্জির গলা এই যে শব্দটা এই আজকে ওনার যে খিল্লি করা কথা এটা নিয়ে দেখবে প্রচুর মিম হতে পারে। সেটা সাকসেসফুল মিম হতে পারে। কিন্তু কাজের কাজ হবে না। কেউ বিশ্বাস করবে না। ২০২৬ এ অনিবার্যভাবে উনি চলে যাচ্ছেন।